শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিশুদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে 2 লাখ গাছ রোপণ। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। জুলাইয়ে হাসপাতাল থেকে মরদেহ ভাসিয়ে দেওয়ার তথ্য যাচাই চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। নিশ্চিত করা হবে হত্যাকারীদের বিচার। পানি নামায় চট্টগ্রামে বন্যার ক্ষত দৃশ্যমান। ক্ষতিগ্রস্ত 40,000 বাড়ি। বান্দরবানে বিপর্যস্ত কৃষিখাত। ঘরে ফিরে সংগ্রামে বানভাসীরা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চের কি পরিস্থিতি এখন? উজ্জ্বল, আপনি জানেন যে গতকালই কিন্তু শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দাবি জানিয়ে আসছিল এবং তার প্রেক্ষিতে গতকালকেই ঘোষণা দিয়েছিল তারা যে সচিবালয় অভিমুখে একটি লং মার্চ করবে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষা ভবন যেটি হচ্ছে, শিক্ষা ভবনে এই লং মার্চটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে আমরা দেখলাম যে কিছুক্ষণ কথা হলো। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি তালিকা চাওয়া হয়েছে যে তাদের প্রতিনিধি দলের তারা একটি তালিকা দিতে, যাতে এই সচিবালয়ে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে শিক্ষা সংশ্লিষ্ট তাদের বিষয়ে কথা বলতে পারে। যদিও এই মুহূর্তে শিক্ষামন্ত্রী তিনি সংসদ অধিবেশন চলছে সেখানে আছেন। গতকালকে শিক্ষার্থীরা যে 3টি দাবি জানিয়েছিল সেখানে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেটিও যদি মেনে নেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী সংসদে তিনি তার বক্তব্যের জন্য ভুল প্রকাশ করেছেন। এবং আজকে শিক্ষার্থীরা আমরা দেখেছি দুপুরের পর থেকে উত্তরাতে এবং সায়েন্স ল্যাবে তারা সড়ক অবরোধ করেছিল। এরপর ধীরে ধীরে তারা এই নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে, যেটি শিক্ষা ভবনের মোড়, অর্থাৎ যদি চেনার জন্য বলে থাকি হাইকোর্টের যে চত্বরটি রয়েছে অর্থাৎ হাইকোর্টের মোড়ে, সেই মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের দাবি জানাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ পর পরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন, তাদের দাবি জানিয়ে আসছেন। তারা যে বিষয়টি বলছেন যে অভিন্ন প্রশ্নপত্রের ফলে এবার প্রশ্ন একটু কঠিন হয়েছে সেই বিষয়টি বলছেন এবং বিশেষ করে যখন এখন দুর্যোগপূর্ণ একটু অবস্থায় সারা দেশেই বন্যা হচ্ছে, সেই বন্যার কারণে অনেক শিক্ষার্থী এবার পরীক্ষা দিতে পারেনি এবং ঢাকায় যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়েছিল, ঢাকা সহ অন্যান্য যেই বিভাগীয় শহরগুলোতে বন্যা হচ্ছে বা জেলা শহরগুলোতে বন্যা হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে একটি ভোগান্তি পোহাতে হয়েছে। শিক্ষামন্ত্রীকে তারা এই কারণে পদত্যাগ চাচ্ছে যে এই পরীক্ষাগুলো যাতে পিছিয়ে দেওয়া হয়। যদিও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে একটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র হয়েছে, সেই কারণে আসলে এই পরীক্ষাটি পেছানো সম্ভব হয়নি, কিন্তু তারা চেষ্টা করছে এটাকে কীভাবে সমন্বয় করা যায়। এবং যেই প্রশ্নপত্রের কথা বলা হচ্ছে কঠিন করা হয়েছে, সেটিও শিক্ষামন্ত্রী বলছিলেন যে এটি মূলত বিগত সরকারের আমলেই যে প্রণয়ন কমিটি রয়েছে সেই কমিটির করা, যেহেতু এই সরকার একটি নবগঠিত সরকার, 3 মাস হয়েছে এই সরকারের 3 মাস অতিক্রম করেছে, সেই জায়গা থেকে তাদের পক্ষে আসলে নতুন করে সম্ভব ছিল না। এটিকে তারা একটি মিনিমাম পর্যায়ে অর্থাৎ সামান্য পর্যায়ে যেই পরিমাণ তাদের পরিমার্জন করার প্রয়োজন ছিল সেটি তারা করতে পেরেছে। এই দাবিগুলো শিক্ষার্থীদের পরবর্তীতে বিবেচনায় নেওয়া হবে সেটি বলছেন। যদিও শিক্ষার্থীদের মধ্যেও তারা বলছেন যে তাদের এই দাবি যাতে অনতিবিলম্বে মেনে নেওয়া হয়, তারা এখনও সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি তাদের সেই দাবির প্রেক্ষিতে তারা অনড় আছেন। এবং আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং অন্যান্য জায়গা থেকে শিক্ষার্থীরা এখন আমরা খবর পাচ্ছি যে তারা এই যে সচিবালয় অভিমুখে অর্থাৎ এই যে শিক্ষা ভবনের সামনে তারা আসার চেষ্টা করছেন। যদিও সচিবালয় এখন ঘড়িতে 4:07 বাজে
এই সময় আমরা দেখছি যে সচিবালয়ের কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে যে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা তারা এই শিক্ষার্থীদেরকে তাদের আটকে দিয়েছে ব্যারিকেডের মধ্যে দিয়ে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের যে লং মার্চ সচিবালয় অভিমুখে তার সবশেষ। উজ্জ্বল। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন বিস্তারিত। আরও খবর জানবো, সহকর্মী হোসেন জাহিদ যুক্ত আছেন লং মার্চ থেকে। জাহিদ, জানাবেন শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন, এখন কোথায় রয়েছে লং মার্চ? উজ্জ্বল, ঘণ্টাখানেক ধরেই পায়ে হেঁটে লং মার্চ করে সচিবালয়ের কাছাকাছি শিক্ষা ভবন যে মোড়, সেখানে এসে থমকে গিয়েছে শিক্ষার্থীদের সেই লং মার্চ কর্মসূচি। এখানে কয়েক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে, তারপরে কয়েকটি স্তরে দেখেছি পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা যেমন দেখতে পেয়েছি, তাদের সংখ্যায় যেমন আধিক্য রয়েছে, একই সঙ্গে তাদের এই আন্দোলন কিংবা কর্মসূচি সেটিকে প্রতিহত করার জন্য তাদের যে পদক্ষেপগুলো প্রস্তুতি নেওয়া সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সেই যে জল কামান বলি বা এই সংক্রান্ত বিষয়গুলো যেগুলো মূলত এই মিছিল কেন্দ্রিক আন্দোলনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেগুলো প্রস্তুত হতে দেখেছি। যদিও আন্দোলনকারীদের একটি অংশ যারা মূলত সায়েন্স ল্যাবে আন্দোলন করছিলেন সেই অংশটি মূলত এখন এই শিক্ষা ভবন মোড়ে এসে হাজির হয়েছেন, তবে তারা এই বাধার মুখে পড়ার কারণে তারা আর সামনে অগ্রসর হতে পারছেন না। এখানে আমরা দেখেছি এই শিক্ষা ভবন মোড়ে 3 থেকে 4টি পর্যায়ে এখানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। তারপরে পুলিশ সদস্যরা যেমন রয়েছে, ঠিক অপর পাশেই মূলত আন্দোলনকারী শিক্ষার্থীরা ছেড়ে অবস্থান করছেন। তাদের দাবি দেওয়া মূলত গতকালকে যেমন ছিল, তারা ঘুরে ফিরে অনেকগুলো দাবি উত্থাপন করলেও একটি দাবিতেই তারা শেষ হচ্ছিল। সেই একটি দাবি আজকেও তারা বারবারই উল্লেখ করতে চাইছেন, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ইতিমধ্যেই আমরা দেখেছি 12 মিনিট আগেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, একটি প্রেস বার্তা পাঠানো হয়েছে যে আসলে সকল দাবিগুলোই কিভাবে মেনে নেওয়া হচ্ছে কিংবা হবে। তবে সেই দাবির মেনে নেওয়ার যে আশ্বাস সেটির পরেও শিক্ষার্থীরা এখনো পর্যন্ত সড়ক ছাড়ছেন না। তারা মূলত আজকেও সেই পরীক্ষা শেষ করে আবার সড়কে নেমে এসেছেন এবং তাদের এই যেহেতু তারা বাধার সম্মুখীন হয়েছেন, এই বাধা শেষ করে তারা আদৌ তাদের যেই কাঙ্ক্ষিত আজকের লক্ষ্য তারা বলছেন শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিটি বাস্তবায়ন করা, সেটি কতটুকু কাজ সফল হবেন এই প্রশ্ন যেমন এখনো কোনো সমাধান হয়নি। একই সঙ্গে তাদের যেই আন্দোলনকারীদের সংখ্যার যেই বিষয়টি, এত অল্প পরিমাণ শিক্ষার্থী তারা এখানে এসেছেন আজকে, তাদের আসলে কতটুকু তারা এই বড় দাবি তারা বাস্তবায়ন করতে চাইছেন, কতটুকু সফল হবেন সেটিও কিন্তু একটি প্রশ্ন উত্থাপন হয়েছে সবার মাঝেই। এবং পুলিশের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন এটিকে নিয়ন্ত্রণ করা কিংবা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ফেরত পাঠানো, সেটি এখনও চলমান রয়েছে। এখনও এখানে পুলিশের যিনি উদ্ধার কর্মকর্তা আছেন তাদের পক্ষ থেকে তারা মৌখিকভাবে তারা চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে যে আসলে সচিবালয়ের কেপিআইভুক্ত এলাকা, কাজেই সেখানে চাইলেই যে যাওয়া যাবে না সেটি যেমন বোঝানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আবার আন্দোলনকারীদের পক্ষ থেকেও তারাও একরোখা আচরণ করছেন, তারা বলতে চাইছেন যে তারা আসলে এখান থেকে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরবে না। আমরা সেই শিক্ষার্থী এবং পুলিশের সেই মুখোমুখি অবস্থানটি দেখছি। এখনো পর্যন্ত কোনো অনভিপ্রেত কোনো ঘটনা বলি সেটি এখানে দেখতে পাইনি। তবে পুলিশ সদস্যদের সেই উপস্থিতি যেমন একদিকে আছে, একসঙ্গে আন্দোলনকারীরাও চেষ্টা করছেন তাদেরকে পাল্টা যুক্তি দেওয়ার জন্য যে আসলে তারা কেন যাবেন এবং তাদের দাবিটি কেন আসলে তারা বাস্তবায়ন করবেন। এবং শিক্ষার্থীদের আরেকটি অংশ যেহেতু উত্তরে আন্দোলন করছিলেন, এখানে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে এটি বলা হচ্ছে যে তারা যাতে করে এই আন্দোলনে এসে শিক্ষা ভবন মোড়ে এসে যাতে তারা করে আসলে একাত্মতা পোষণ করে এবং তাদের সংখ্যায় তাদের সঙ্গে যুক্ত হয়। তবে সেই ছাড়া এখনো মেলেনি। এখনো একদিকে পুলিশ আরেকদিকে এই আন্দোলনকারী শিক্ষার্থী তাদের অবস্থান কিন্তু তারা জারি রেখেছেন। তবে আদৌ আসলে তাদের এই আন্দোলনের সমাপ্তি কোথায় হবে, আদৌ এই সড়কে যানবাহন কখন চলাচল শুরু হবে, মানুষজন কখন চলতে পারবে এবং কখন আসলে লং মার্চ কর্মসূচি তারা সমাপ্ত ঘোষণা করবেন, সেই বিষয়ের উত্তরগুলো জানতে নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও যুক্ত হব। আপাতত সচিবালয়ের নিকটবর্তী শিক্ষা ভবন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। হোসেন জাহিদ জানাচ্ছিলেন বিস্তারিত। একই দাবিতে রাজধানীর বাইরেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ, সেই খবর জানাবো। সহকর্মী অমিত হাসান যুক্ত রয়েছেন বরিশাল থেকে। অমিত, জানাবেন বরিশালের এখন সার্বিক চিত্র কেমন? একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু বরিশালে এইচএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের ঠিক সামনেই তারা কিন্তু বিক্ষোভ করছিল এবং আজকেও গতকালকের মতোই কিন্তু তারা দুপুর 2:15টার দিকে মিছিল আকারে এই শিক্ষা বোর্ডের সামনে এসে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। আমরা দেখেছি যে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছে তাদের সাথে তাদের শিক্ষার্থীদের একটি বৈঠক হয়েছে কিংবা কথাবার্তা হয়েছে, তখন আসলে চেয়ারম্যানের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়। পরবর্তীতে তারা 3:30টার দিকে আবারও কিন্তু
ঢাকা বরিশাল মহাসড়কটি অবরোধ করে এবং এখানে নানা ধরনের স্লোগান দিয়ে তারা সড়কটি অবরোধ করে দেয় এবং এতে যান চলাচল যে রয়েছে নতুল্লাবাদ থেকে ঢাকাগামী যে যান চলাচল যানবাহনগুলো রয়েছে কিংবা ঢাকা থেকে বরিশালগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি চলাচল বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা দাবি করছে যে তাদের এবার যে পরীক্ষার প্রশ্ন সেটি আসলে ভালো হচ্ছে না, যার কারণে তারা পরীক্ষা দিতে কিন্তু মানসিকভাবে অপ্রস্তুত হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রশ্নের মান নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন, প্রশ্নপত্রের ভুল হয়েছে এমনটিও তারা অভিযোগ করেছেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে যারা শিক্ষকরা আসলে তাদেরকে গার্ড দিচ্ছেন তারাও কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করছেন এমনটি তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে অনতিবিলম্বে এক দফা দাবি তারা কিছুক্ষণ আগে ঘোষণা করেছে যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার পদত্যাগের দাবি তারা করছেন এবং এই লক্ষ্যে কিন্তু তারা বরিশালের যে নতুল্লাবাদ এলাকা সেটি কিন্তু অবরোধ করে রেখেছে। প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কিন্তু তারা সড়কটি ছাড়ছে না। এতে দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেটি আসলে ঠিক করা দরকার। এছাড়া তাদের যে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হচ্ছে সেগুলো আসলে ঠিকভাবে প্রশ্নপত্রের মান উন্নয়নের যে ব্যাপারটি সেটি যাতে আসে, ঠিকভাবে পরীক্ষা হয় এমনটি তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন তাদের নিয়ে যে শিক্ষামন্ত্রীর কটূক্তি সেটি কিন্তু ক্ষমা চেয়ে তাদের কাছে আসলে নিতে হবে এমনটিও তারা দাবি করছেন এবং তারা বলছেন যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম দুপুরে যে শিক্ষা বোর্ডের সামনে পুলিশের অবস্থান রয়েছে এবং শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও আসলে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো লিখিত আকারে তার কাছে জমা দিতে এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেই আশ্বাসে আসলে শিক্ষার্থীরা কিছুক্ষণ আসলে সড়কটি অবরোধ উঠিয়ে ফেলেছিলেন, তারপর আবার 3:30টার সময় তারা কিন্তু এই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটিকে আবার অবস্থান নিয়েছেন এবং যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং এই মুহূর্তেও তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যে এক দফা দাবি সেটি বারবার উল্লেখ করছেন এবং দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে তারা সড়ক থেকে উঠবেন না এমনটিও তারা জানিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। জানবো কুষ্টিয়ার চিত্র সহকর্মী মেজবাউদ্দিন পলাশ যুক্ত আছেন। পলাশ, জানাবেন কুষ্টিয়ার সার্বিক চিত্র কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন? দেখছেন ঠিক পরীক্ষা শেষে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক এই যে শহরের যে মজমপুর এলাকা সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সহ তারা বলছেন যে বন্যা এবং যে দুর্যোগপূর্ণ যে পরিস্থিতি সেই পরিস্থিতি যে পরীক্ষা সেই পরীক্ষা স্থগিত করতে হবে এবং চরম প্রতিকূলতার মধ্যে যে 13ই জুলাই যে পরীক্ষা সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন এবং অংশ নিতে যারা পারেননি তাদের কিন্তু পুনরায় তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু পরীক্ষা শেষেই কিন্তু তারা আজকে সড়কে নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দেখছেন যে এতেই কিন্তু যে সড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে এবং কুষ্টিয়া তীরমোহনী এলাকা এবং যে কুষ্টিয়ার যে বটতল সেই এলাকা কিন্তু এখন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সড়কের দুপাশে কিন্তু যে বিভিন্ন যে যান সেটি কিন্তু আটকা পড়েছে এবং যাত্রীরাও কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং এই ঘটনার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ঠিক এখন কিন্তু তারা এই মজমপুর এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা সেই দাবিগুলো তারা কিন্তু বারবার তারা কিন্তু আসলে জানাচ্ছেন। আর একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকে তারা কিন্তু বারবার বলে আসছেন যে এই যে প্রতিকূলতা যে পরিস্থিতি সেই প্রতিকূলতার যে পরিস্থিতির যে বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার কিন্তু শিক্ষা মন্ত্রী সহ আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা বিভিন্নভাবে তারা কিন্তু এই ঘটনার পর থেকেই দেখছে যে আইন শৃঙ্খলা যার বাহিনীর যারা সদস্যরা তারাও ঠিক এসেছেন, তারাও কিন্তু এই যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সড়ক ছেড়ে দেওয়ার যে বিষয়টি নিয়ে এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে উজ্জ্বল। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। আজকের শিশুরাই আগামী বাংলাদেশ গড়ার কারিগর, তাই তাদের দক্ষ করে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। সকালে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা ও সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয়ে যুক্ত করা হবে। পরিবেশের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর শিশুদের একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাবির রোজ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক দিল সরকার। আমাদের সাথে যারা কাজ করেন। বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটিআই সংক্রান্ত পরীক্ষা
হয়। বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের 2 কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সংশ্লিষ্ট কয়েকজনকেও পদক দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর। তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি লার্নিং উইথ হ্যাপিনেসে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 3টা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবেশের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। জানান, বুধবার সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে 2 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। সহযোগিতা করুন। সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশিত ছড়া, গান, নাচ, বিতর্ক সহ ক্ষুদ্র নিগোষ্ঠীর মনোমুগ্ধকর নানা পরিবেশনা। শিশুদের এমন আয়োজনে উঠে আসে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দর বাংলাদেশের চিত্র। সাব্বির রোজ, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদদের সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন করে একথা বলেন তিনি। জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। জাহিদ হাসানের প্রতিবেদন। 24 জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলন রূপ নেয় আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে। টানা 36 দিনের লড়াইয়ে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলের অবসান ঘটে 5 আগস্টে। ছাত্র জনতার আন্দোলন দমনে বল প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার, এতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটে। জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন বলছে, 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বেশি হবে, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 850-র কাছাকাছি। জাতিসংঘের প্রতিবেদনের সংখ্যা ধরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, আওয়ামী লীগের নেতা, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ, র্যাব ও বিজিবির একটি অংশের বিচার শুরু করা হয়, যার মধ্যে শেখ হাসিনা সহ কয়েকজনের ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। আরও মামলা বিচারাধীন রয়েছে। বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন করতে আসেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। এ সময় সঙ্গে ছিলেন কয়েকজন নিহতের পরিবার। গণকবর পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 1400 নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে মনে করেন তিনি। হত্যার সঙ্গে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে, এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।
জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরও বিচার আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। রায়ের বাজার ছাড়াও জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গণকবরের সন্ধান পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জাহিদ হাসান, এখন, ঢাকা। পানি নেমে যাওয়ার পর এখন বের হচ্ছে ভয়াবহ ক্ষতচিত্র। ঘরবাড়ি, ফসল, মাছের ঘেট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে এই ধ্বংসের ছাপ। আশ্রয় কেন্দ্র ছেড়ে বসত ভিটায় ফিরে দেখছেন মাথা গোজার ঠাঁই নেই। নতুন করে জীবন শুরু করার লড়াইয়ে চট্টগ্রামের বানভাসী মানুষ। আর জানাচ্ছেন হোসেন জিয়াদ। পানি নেমে গেছে, রেখে গেছে বিধ্বস্ত ঘরবাড়ি, কাদা আর এক বুক হাহাকার। যে ঘর কয়েকদিন আগেও ছিল নিরাপদ আশ্রয়, সেখানে শুধু কাদা, ভেঙে পড়া দেয়াল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের ভাঙা স্মৃতি। আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ যখন ফিরছেন ভিটে মাটিতে, তখন সামনে শুধু লণ্ডভণ্ড বাস্তবতা। বিশেষ করে নিম্নয়ের পরিবারগুলো এখন নতুন করে জীবন শুরু করার কঠিন লড়াইয়ে। আমাদের বাড়ি চলে গেছে, আমাদের মাথার সব স্থান চলে গেছে। আমরা পরের বাড়ি ঘরে কয়দিন থাকবো। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী আর সঞ্চিত ফসল। পরনের কাপড় থেকে শুরু করে জীবিকার শেষ সম্বলও কেড়ে নিয়েছে বানের পানি। ভেঙে যাওয়া ঘর কিভাবে আবার দাঁড় করাবেন, কোথা থেকে আসবে খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র, সেই দুশ্চিন্তায় দিশেহারা দুর্গত মানুষ। সরকারি হিসাবে এ অঞ্চলে প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এক পুষে নাই দিয়ে আমি কিনি, একটা গাছ কিনি, গদটা উয়া করাইতে পারতাম। এটা আমাদের সাধ্য নেই। আমার ধানগুলো ফুসে গেছে, দেখেন কতটুকু ধান কষ্ট করে করেছি, সবগুলো ফুসে গেছে। এরকম ফাইনাল প্রদেশে আমরা তো জানি না। রাস্তাঘাট একদম চলে গেছে। আর হচ্ছে বাসস্থান, মানে গরিবদের বাসস্থান, থাকার মতো জায়গা এখন নাই ওনাদের। শুধু বসতবাড়ি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতেও। বাঁশখালী, সাতকানিয়া সহ 15টি উপজেলায় মাঠের পর মাঠ, কৃষি জমি এবং মাছের ঘের এখনো পানিতে তলিয়ে আছে। প্রাথমিক হিসাবে প্রায় 16,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,22,000-এরও বেশি কৃষক। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঋণের কিস্তির চাপ। সংবাদ সংগ্রহে গেলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, দুর্যোগের এই সময়েও বিভিন্ন এনজিও ঋণের কিস্তি আদায়ে চাপ দিচ্ছে। এমনকি সময় মতো কিস্তি না দিলে জরিমানারও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। মাছ, শ্বাস, ধান অনেক নষ্ট হয়েছে। আমরা এখন দুর্ভিক্ষত পড়ছি আর কি। আপনাদের ঘর হজে ফাঁকা, আপনারা তো হজে শুকে হজে দুটো হজে চালের তলা থাকতে পারছেন, হজে কিস্তি কেড়ে দিতে পারছে না। কালকে আসছে যায় কিস্তিওয়ালা নিতে, এইসব পানি এইসব ঘরে কি করে দেব, বাঁচবো কি করে আমরা? অসাধারণ কিছু মাগ করি তো, সব কিছু বেগি মাগ করি তো, আর কিভাবে দিই আর গাছ চলাই ও দিন বিকাল গিয়া করি আর আনা ভাত খাই। ক্ষতির ছাপ পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অন্তত 374টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত বেঞ্চ, টেবিল, চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ। 74টা স্কুল মোরলেস পানিতে তলায় গেছে, মানে ক্লাসরুমের ভিতরে পানি ঢুকে গেছিল। তো বন্যার পানির সঙ্গে কাদা, মাটি টাটি ঢুকছে। আমাদের বেঞ্চ এবং টেবিল এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলার ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ হয় নাই। আমরা চেয়েছি আমাদের উপজেলা শিক্ষা অফিসারদের কাছে। এদিকে দুপুরে বাঁশখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হবে না। স্বজনপ্রীতি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। আর এই বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই। যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এই ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আকাশ ছোঁয়া অট্টালিকা কিংবা বিশাল কাজঘেরা ভবনের ভিড়ে এখনও যারা এই ধরনের মাটির ঘর কিংবা কাঁচা বেড়ার ঘরে বসবাস করেন, তারা সমাজের একেবারে অসহায় কিংবা নিম্নবিত্ত মানুষ। এবারের এই ভয়াবহ বন্যা বাঁশখালী, সাতকানিয়া এই অসহায় মানুষদের করে দিয়েছে সর্বশান্ত। নতুন করে তারা যে একটি ঘর বাঁধবেন সে টাকা নেই অনেকের কাছে।
এই সর্বশান্ত মানুষরা আশায় বুক বেঁধে আছেন সমাজের কোনো ধনী মানুষ কিংবা কোনো মানবিক সংগঠন কিংবা সরকার তাদের অন্তত আশ্রয়ের জায়গাটুকু করে দিবে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত গণ অভ্যুত্থানের বাঘ বদলের দিন বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন ফিরে না আসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। চট্টগ্রাম পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমে গ্রেপ্তার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। সিটি কর্পোরেশনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে একথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সময় মন্ত্রী বলেন, নগরায়ন বৃদ্ধির পাশাপাশি বর্জ্য বাড়ছে, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সবাইকে আহ্বান জানান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। আরও বলেন, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে বর্তমান সরকার। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা, ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজ হবে। হাম থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরেও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছে অনেক শিশু। এখন সম্পূর্ণ সুস্থ হলেও কয়েক বছর পরেও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হাম আর ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় সংশয়ে পড়ছেন অভিভাবকরা। তবে এই সময়ে জ্বর, সর্দি বা ডায়রিয়ার যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। 9 বছরের আহসান, 11 বছরের আমান হামে আক্রান্ত দুই ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তীব্র জ্বরের সঙ্গে ডায়রিয়া নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এসেছেন এখানে। প্রতিদিনই প্রায় 200 রোগী আসছেন হাসপাতালটিতে। ঢাকা নিয়ে আসছি আর কি শিশু হাসপাতালে, পরে ওখানেও সিট পাওয়া যায় না, পরে আসলাম এই হাসপাতালে আসলে আর কি। হাম হয়েছে, হাম থেকে আপনার নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন শিশুরা। জ্বরের সাথে ঠান্ডা কাশির আছে, এটা আছে। আর এখন তো বর্তমানে হামের সংখ্যাটা বেশি, অতিরিক্ত হাম। মিলে পিপলস হসপিটাল থেকে রিফারেন্স করে এখানে পাঠানো হয়েছে। এখন চিকিৎসাধীন আছে। জ্বরের সাথে ফেজে দাগগুলো হয়েছে, হওয়ার পর ঠান্ডি আর কাশিরে প্রস্তুত হয়ে গেছে। জ্বর, র্যাশ, কাশি, ডায়রিয়া সহ বেশ কিছু উপসর্গ একই হওয়ায় চিকিৎসা নিতে জটিলতায় পড়ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, গায়ে তীব্র ব্যথা, প্রেশার কমে যাওয়া সহ ডেঙ্গুর জটিলতা তৈরি হয় জ্বরের 3 দিন পর। এই সময় শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। হামের মধ্যে দেখা যাচ্ছে যে চোখ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ উঠছে, ডেঙ্গুতে কিন্তু উঠে না। জ্বর দুইটাতেই জ্বর কমন, দুইটাতেই র্যাশ হয়, কিন্তু হামের মিজলসের র্যাশটা হয় ব্যাপক আকারে, আর ডেঙ্গুর র্যাশটা হয় সীমিত আকারে। ডেঙ্গুতে দেখা যাবে যে হাত পা প্রচণ্ড ব্যথা করছে, হামে দেখা যাবে যে সেটার কোনো নাই। হামের মধ্যে দেখা যায় যে চোখের এটা প্রকট হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে ওটা না। হামের ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ বেশি বাড়ছে, ডেঙ্গুতে সেটা না। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর 15 মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 95,000-এর বেশি শিশু। হাম থেকে সুস্থ হওয়া শিশুরাও আসছেন ফুসফুসের জটিলতা নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন হামজনিত নিউমোনিয়া আক্রান্ত। হামের যে নিউমোনিয়াটা কিন্তু অনেক খারাপ নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এয়ারডেস ডেভেলপ করে, লাং সাদা হয়ে যায়। এগুলির ট্রিটমেন্টে
ভালো হতে দীর্ঘ সময় লাগে এবং কিছু কিছু যেগুলো মারাও যায়, আর যেগুলি ভালো হয় সেগুলো দেখি পরবর্তীতে শ্বাসকষ্ট দীর্ঘদিন থাকতেছে, বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিওলইটিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। হামে আক্রান্ত শিশুদের কয়েক বছর পরেও নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, মঙ্গলবার দিবাগত রাত 1টায় এ ঘটনা ঘটে। এ সময় দ্রুত আহতদের স্থানীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে আগুনে পুড়ল অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউন। ভোর 4টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। সিদ্ধিরগঞ্জের আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ, 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এ অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। বাকিটা জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঁচ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায়, শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পড়ে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের তো কমার্স, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা অত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটার যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে
তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। পৃথিবীর প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় গত বছর 16 বছর বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছিল, কিন্তু সেই আইন কার্য হওয়ার 7 মাস পার হয়ে গেলেও তার কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন। রয়টার্স বলছে অস্ট্রেলিয়ার কিশোর কিশোরীরা খুব সহজেই এই আইনকে ফাঁকি দিয়ে দিব্যি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এদিকে আসক্তি ঠেকাতে যুক্তরাজ্যে 16-17 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য মধ্যরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে দেশটির সরকার। পেনুকা সুলতানার প্রতিবেদন। অস্ট্রেলিয়ার 15 বছর বয়সী 2 কিশোরী অ্যানি ওয়াং এবং নোভা টলসন আইন থাকা সত্ত্বেও তারা এখনও স্বাচ্ছন্দ্যে ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব ব্যবহার করে যাচ্ছেন। অ্যানি জানান, অ্যাকাউন্ট খোলার সময় যখন তার বয়স যাচাই করতে বলা হয় তখন তিনি তার মাকে দিয়ে ফটোভিত্তিক ভেরিফিকেশন করিয়ে নেন। মাত্র কয়েক সেকেন্ডেই তার অ্যাকাউন্ট খুলে যায়। I think it's kind of stupid. It's like so easy to work around them. What's really the point in putting them in place? You might as well just like the apps that I've currently been using. Ever since the social media ban, I have not been asked for age verification at all. শুধু এসব কিশোরীরাই নয়, গবেষণা বলছে অস্ট্রেলিয়ায় 16 বছরের নিচে যত কিশোর রয়েছে তাদের বেশিরভাগই এখনো স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রামে সক্রিয়। বরং আইনটি তাদের অনলাইন জীবনকে কোনোভাবে থামাতে পারেনি। Say this is awesome right now. এদিকে এই নিষেধাজ্ঞা ব্যবস্থায় প্রযুক্তিগত দিক থেকেও বড় ত্রুটি খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। গত বছর সফটওয়্যার টেস্টিং প্রতিষ্ঠান KJR 1000-এর বেশি অস্ট্রেলিয়ানের ওপর বয়স যাচাইকরণ সফটওয়্যার পরীক্ষা করে, কিন্তু আইন কার্যকরের পর তারা নতুন যে 50টি অ্যাকাউন্ট খুলেছিল তার কোনোটি থেকেই প্ল্যাটফর্মগুলো বয়সের প্রমাণ চায়নি। So I think there's a dual problem is that new accounts appear to be really easy to create based on our experience. And also those existing accounts, which is sort of the other piece of the research that's around, is that there doesn't seem to have been anyone pushed off those accounts to sort of verify how old they are. এদিকে কিশোর কিশোরীদের মধ্যে আসক্তি তৈরির শঙ্কায় মাঝরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কারফিউ জারির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। অর্থাৎ ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো অ্যাপগুলো মধ্যরাত থেকে সকাল 6টা পর্যন্ত 16-17 বছর বয়সীদের জন্য ডিফল্ট রূপে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এসব সেটিং পরিবর্তন করতে পারবেন। ফলে এই উদ্যোগ খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন সমালোচকরা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। আবারও খেলার খবর। তারকাখচিত ফ্রান্সকে রুখে দিয়ে 16 বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ স্প্যানিশ সমর্থকরা। রাজধানী মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস লা রোজাদের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। বিপরীতে এমবাপ্পেদের ভরাডুবি মেনে নিতে পারেনি ফরাসি সমর্থকরা। খেলা শেষ হওয়ার আগেই বের হয়ে যান ক্লাব ও পাব থেকে। এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে সমর্থন দিতে জর্জিয়ার আটলান্টার রাজপথের দখল এখন আকাশে নীল আর্জেন্টাইন শিবিরে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। টুর্নামেন্ট সেরা পারফরমেন্স নিয়েই সেমিফাইনালে এসেছিল ফ্রান্স। তারকাখচিত ফরাসি গ্যালাকটিকোর বিপক্ষে ফেভারিট ধরা হচ্ছিল না স্পেনকে, কিন্তু খেলা শুরুর পরপরই বদলে গেল সমীকরণ। মাঝমাঠের সূক্ষ্ম নিয়ন্ত্রণে বাজিমাত করলেন লামিন ইয়ামালরা। তাই শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ সমর্থকদের জয়ের উচ্ছ্বাসও ছিল বাঁধ ভাঙা। এদিন রাতে রাজধানী মাদ্রিদে রাজপথে নেমে আসেন হাজার হাজার ভক্ত অনুরাগী। পতাকা উড়িয়ে বাইক, মোপেড ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বিজয় উৎসব করতে। লা রোজাদের একটাই চাওয়া 16 বছর পর আবারও শিরোপা ঘরে আনুক অলমকুবার্সিরা। আবার অনেকেই ফিনালিসিমার স্বাদ পেতে মেসিদেরই চান ফাইনালে। উদযাপনের এই আবহ ছিল টেক্সাসের ডালাস স্টেডিয়ামের বাইরেও। স্প্যানিশ ফিয়েস্তার ছন্দে তালে মেতেছেন ভক্তরা। আরও জানান দিয়েছেন শিরোপার দাবি কোনোভাবেই ছাড়ছেন না তারা।
এদিকে এমবাপ্পে ওলিসেদের ম্লান খেলায় মর্মাহত ফরাসি সমর্থকরা। খেলা শেষ হওয়ার আগেই ক্লাব ও পাপ ছেড়ে ফিরে গেছেন তারা। মানতে পারেননি দলের এই শোচনীয় হার। অন্যদিকে আজ রাতেই দ্বিতীয় সেমিতে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসিদের বাড়তি উৎসাহ দিতে এরই মধ্যে জর্জিয়ার আটলান্টায় রাজপথের দখল নিয়েছেন আলবিসেলেস্তেরা। আকাশে নীল রঙে ছেয়ে গেছে পুরো এলাকা। সমর্থকদের উন্মাদনা আর আত্মবিশ্বাসী বলে দিচ্ছে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার জন্য সবটুকু উজাড় করে দেবেন মেসি সতীর্থরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।